ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মুস্তারিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিকেল পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জের রাজি হয়নি। আখির মা হাত মুস্তার হাত মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করছিলেন। আমার মেয়েটার শরীরটারে আর কোনো শোয়ারের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ। আমার বিশ্রাম লাগবো না। আমার আখির দেহটারে বাড়ি নিয়ে আয়। এ কথা ফেলার মতো নয়। অথচ ওপর মহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয়, এই লাইনে। তবে শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে। রাত ৮টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো টিমের সকলেরই। খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও অতপ্রতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার খাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না। তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন। আর এমনও তো নয় আমি পারতাম না তা। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু। তারা সময় চাইছে, আমি দিছি। না উঠলে উঠাই দিতাম, যেহেতু এটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে। আর এই বছরে যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাইলে বর্তমানে মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়ায়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না আজকাল, আর প্রেম চিঠিও হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখ, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেওলার দাঁত বের করে হাসলো। তোমারে আর ক্যাডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘুরো। প্যান্টের ভিতরে পিস্তল, তা আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভিতরে পিস্তল রাখে কেমনে, কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হলে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায় সারা হতে চিঠিটা খুলল। বেনামির চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন, মহান ইনভেস্টিগেটর অফ পিবিআই ডিপার্টমেন্ট। না, কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও।
নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছো তা জানে সৌদা হাতে তো পড়বাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহেস্ত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ছুরিতে ফেলল, শার্ট খুলে সোফাতে ঝুলল, আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না পা, রাস্তা খারাপ, চাকা আটকায় যায়, এটুকুন পায়ে যান। রাস্তাটা ভাঙা, কদিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাব ঘর, বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম ধাম লেখা সব। সামনে রাস্তার ও পায়ে চায়ের দোকানপাট, ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাসের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা, চেয়ারে দুই একজন বসে পা দুলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা, কাউন্সিলর ক্লাব ঘরের সামনে রাস্তার এই হাল, অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলন কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে, সেখানে নিশ্চয়ই হামজা জব বেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেক এবং লজ্জাই বা কোনো ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে? ভাবতে ভাবতে কাদায় এক পা পড়ে গেল অন্তুর। ক্লাব ঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বরখা ও কালো ওড়নার নেকাপ মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেটে আঙুলের টোকায় 2-3 বার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির একজন ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে এক পাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের কাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, ওপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে আনতে উদ্ধত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি, সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনি উল্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ, দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পরা ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকবো। একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগে চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধ হয়। মলিন হাসলো চাঁদনি, প্রতি উত্তরে বলল, বহুদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল, তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তার একটা থাপ্পড়ও দিছিল। অন্তর জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বুড়ো বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর? করলো না প্রশ্নটা। আপনি যে টাকাটা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তবে ঘটনা লোক মুখে শুনেছ তাই না? ও তো জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শুনো নাই, এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো। অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গহনা বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলেছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো,
বলেই হাসল। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি না? না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল, আর চিনলেই বাকি। যাবার সময় অস্ত্র দেখিয়ে খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তর বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজো ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটার। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার যে কি এমন হতে পারতো না। ও তো জিজ্ঞেস করলো, আপনি পড়াশোনা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকআপটা খুললো অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়ে লেপটে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দু রেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকআপের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতনিটুকুও বের হয়নি কালো পর্দার আবরণের ভেদে। ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর মতো নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি, আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসল। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকআপ পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই পড়ল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনে না মাই? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরে পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাসিক আনন্দ নিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্য কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অত্যন্ত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। কিন্তু অন্তু জানালার দিকে তাকিয়ে পড়ল। নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু। কেডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশটা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহু দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরলো অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিস্ট্রি জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা থমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয় দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলরের হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশে আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজর এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। ওপর হয়েছিল। চিত হয়ে বকল, সেরা ভাঙ্গা অ্যালার্ম ঘড়ি। বারোটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে, ঘড়ি আমার, আমি উঠছি হে, এবার অফ চা।
ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙলো না। টাকার খা কলি যায়। চোখে মুখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে পড়ে একে একে সম্ভাব্য সকল আসভাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও ও সলা তো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করলো, সেই শালের চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন সাহানা। কি সমস্যা? শাড়ির মতো গলা ফাপড়েছিস কেন? এই বেডির বেটা ছেলেদের জন্ম কত বদ্রকি। জয় দাঁত খিচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন কোন সুখে? কার বালটা পরবো এখন আমি? তোর শার্টের খুব আকাল হয়েছে। আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে। বাদর, সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজই তো নেই বাড়িতে, অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজের মুখকে। তার মুখে মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা দিল না, বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা সরিয়ে এলো। তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে। পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে। আবার শার্টের ভাড়া নিয়ে রঙ্গ করতেছি। আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের এক পাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু। আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে, যা, কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটা ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলটপালট করে, আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভিতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে একটা কালো লালচে রঙের শার্ট বের করলো। আবার দ্রুত ঠুকে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি ছুড়ে দিয়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার এক নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয় সব টি শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাব সম্পন্ন বদযোগী পুরুষটাকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা গায়ে পড়ে তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আর পৌরসভা অফিসে আজ বৈঠক ছিল নির্বাচনের কাজে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতে বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলছে আধ ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘোরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডেকেছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবির দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘোরালো গাড়ি এক সাইডে নেবার জন্য।
ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সবার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ও পাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল। মনে হলো জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত। কবিরও হলো কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে, প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিকে দিয়ে ট্রাকটা চলে গেল। ওদের বাঁচিয়ে ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেল পুরো ঘটনা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধরস ধরস করছে। জয় তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস? ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলা সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলা সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজছেন কেন? ছাতা ছিল না সাথে সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝরতে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছার মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা, তরু এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, না ভাই, আপু আসতে চাইছে না, খাবে না, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদুর ফিরবে না? কত রাত হলো বাড়ি ফেরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিন দিন বেয়ারা বানাইছি সরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্ত থাকবে। এই নিয়ে ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস? কিছুই মাথায় ঢুকতেছে আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরলো তো মরলো, আবার বাড়ির মানুষগুলারে ফাঁসাদের ফেলে রেখে গেল কেন? হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়া বাবার কাজ করেছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না? আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শশা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ে বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যে প্রেশার হাই হয়ে যায় এই বয়সী, তবুও কোনো কিছুতে মাননি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে। তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরামসে খা। তুলি আপু আসছে না বড় ভাই? আচ্ছা তুই খা। শাহানা বললেন, রিমি ঝিমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবেনি। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না,
হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকালে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রবি। তামাটের গায়ের রং, পুরো চামড়ার হৃষ্ট দেহি পুরুষটিকে দেখল যে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা একটু ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি? তুমি আছো তো করতে। বিয়ে করা তো একটু ফয়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারলো একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়ি। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাপলোনার তুলা এনে বসলো হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না, তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখনো কোথাও কোথাও পড়ে আছে, সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারোর সাথে। হামজা ভ্রু কুচকে তাকালো। পুচকে মানুষ, খুব বুঝতে শিখেছো এ বাড়ির ছেলেকে। এ বাড়ি ও বাড়ি কি, ছোট থেকে এসব দেখে বড় হয়েছে, না বুঝলে বুঝতে হয়েছে। কে কি করছে কখন, কার স্বভাব কি, বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন? তুমি তুমি ছাড়াও। হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনে তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল। হাতের দিকে তাকালো। সেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে। সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে বলে উঠল রিমি। আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদ হতে পারে। আর তার আর কি বিপদ হবে? সে নিজেই আস্ত একটা মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এত তার ছেঁড়া কথা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো। তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো? রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলের মাথা রেখে। চোখ বুঝে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি। কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুঝে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করলো, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে হাত কাটে না। ভ্রু উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে হাত কাটে? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি বিটিএলের? আমার পেশা দুটোই। পেটানো? হ্যাঁ। নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বোলাতে বলে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অফ পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল। আরও শক্ত করে কোল চেপে শুয়ে বলল, কেন? তোমার মতো পুচকে রাবণ
রাবণকে বিয়ে করতে তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার? যদি খেয়ে ফেলি? নিজ শব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ছেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আতশোয়া হয়ে বসে পড়ল। রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা। তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবদ্ধতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে। ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢক ঢক করে গিলছে কে? আমার নাম জয়। ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। গাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো। তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘন্টা খানিকের মধ্যেই বাড়িতে পা ছেড়ে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তার আমি সোজা করে দেব। জয়কে এত প্রশ্রয় দেন কেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো করে চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেওয়ালটা, তা খুব মিশ্রণ রিমি। বলতে পারো মুদ্রার এপিঠ-ওপিঠ। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়ে বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নেই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যে অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সেই আইন বিভাগে ভর্তি হয়ে সে স্নাতক করতে। তার কিছুক্ষণ পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে রান্নাঘর থেকে, ঠুকঠাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গত রাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা পাটোয়ারির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহিক্য নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই, যারা জপে বেলায় বেলায়। আবার তরুণদের কাছেও বেশ সমাদিত। তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকতো। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুধাধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনে। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখে গেছে, যে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি।
বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম দ্রুত চাল সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন এটাও নিশ্চিত প্রায়। হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে জিজ্ঞেস করলো, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? আমজাদ সাহেব হাসলেন। তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল এই পরিবারকে তার মতো সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ এই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সে বুঝে গেছে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছেই হামজা এই বয়সে। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব সযত্নে পালছে, জয় আমির। হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন কিভাবে এটাও ভাবনার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তা সম্মস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্ব জ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনে পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনের অংশ নেবে এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর উড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র প্রার্থী। রাজনৈতিক বিষয়াদি আগ্রহ ও বিষেদ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্য অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলছিলেন টাকা নেবেন। সেদিন রাতে সেই টাকা কেই বা কারা এসে লুটে নিয়ে গেল, এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আভাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতার একটা মেয়ের সাথে আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে এক পাশে একটু ভেতরে গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কে একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা চমকে উঠে ছিটকে দূরে সরে দাঁড়ালো অন্তু। আরমিন ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল, খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। ছ্যাঃ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রদের সংজ্ঞা দেখাও, আর একদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপলো। ঠুকছো ডেয়ার? উফ পেন। কবির কানে কানে বলল, ভাই হৃৎপিণ্ড বামে থাকে, আমারটা বিশাল বড় হে শালা, ডান বামে ছড়ায় ছিটায় একাকার। চুপ থাক। কবির কপাল ঠুকলো। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে যায়। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে ধাবা দিয়ে
শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্য মতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো স্যাস্টামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবো তোমায়। তুমি ঝড় ঝড় করে ঝরে পড়বে, বুঝতে পেরেছ? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, ছালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গেছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবারও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গিয়েছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করেছে একটানে তোর মেকআপটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিল ওদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তু। নিজের ধিক্কারে মরে যাবে সে। গেছিলাম, কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেবো কেন? জিজ্ঞেস করেছি কেন গেছিলে। রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তু। ক্যাম্পাস ভর্তি লোক, বেজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গেছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হ্যাঁ, ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকে এবার দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা, বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? কিছু করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? ও তো ধীর চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তা থেকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরে তো নাও, আছে তো সৃষ্টিকর্তা। না। অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশে ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছ আমার? ও তো কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা একখা দেয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়। তামাটে ইট রঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা দবদবে লুঙ্গি, পায়ে চামড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো যায়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার রকেট হিসেবে রয়েছে। বাম হাতে আছে ক্রিস্টেলের বদলে একটা রূপালিবালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং করণে অন্তুর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে দিয়ে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গিয়েছিলাম মাত্র। এজন্যই কয় মাগি মানুষের নাই 12 হাত কাপড়ের কাছা, বোঝে না বাল ছিঁড়তে যায় ডাব গাছের ডাল, বোঝে না বাল ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। অন্ত অস্তিত্বতে একটু চেঁচিয়ে উঠল, রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশেপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল, এই মাঠে কবর দিয়ে দেবো একদম। আরবিন, তুমি বলো তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করলো,
পড়ালেখার কী খবর তোমার? ভালোই। বসুন আপনি। বসলো মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতে। তুমি আমায় যতটা পারো ভাবো। আমি কি আসলে অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ। একটু হাসলো মার্জিয়া। অন্ত বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে পড়ল। কী বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি তো। তোমার অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি। ভাবছি আমি বিদেশিদের কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জি এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতো ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কীরকম চাও তুমি যে তোমার এই সব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছু পিছু চলবে? এরকম চাও তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করেনি, বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার মতো আলগা ভাব দেখাবে? ভাব দেখে বাঁচি না তোমার আমি। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়া। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠে অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায় সারা কথাগুলোতে রিড়ে করে উঠল সে। মরিনি, এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি, শান্ত হন। রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বোঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে সমস্যাটা কি? দাঁত খেঁচি উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা, তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ালো, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রাখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, চারদিক সংকটময় সংকীর্ণ হয়ে উঠছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহিত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছে ঘণ্টাখানিক। আব্বু লোকটাকে বেশ তোষামত করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করেছিল লোকটাকে একটু খুশি করার। দুটো দিন সময় চেয়ে নেবার ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয় আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আর কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এটুকুতে হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করেছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চুরে আসে মাথায় ভয়াবহ চাপ পড়ে। প্যানিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না।